দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি তানজিয়া জুথি। সংবাদ শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে রাজধানী মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে 7 জন মারা গেছে, আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের ঢাকা মেডিকেল, শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট ও আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় আড়ংয়ের শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে এত বড় বিস্ফোরণ ঘটল তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ। আপেল শাহরিয়ার ও শরীয়ত খানের সহযোগিতায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানীর মগবাজার এলাকা। বিদ্যুতের ট্রান্সমিশনে আগুন ধরে যায়, ঝরে পড়তে থাকে আশপাশের বিল্ডিংয়ের কাজ। কয়েকজন নিহত সহ হতাহতদের নিয়ে ছোটাছুটি শুরু হয় হাসপাতালের দিকে। আচ্ছা, কি কারণে বিস্ফোরণ এটা দিছে? যে এসির বিস্ফোরণ বা অন্য বিস্ফোরণ দিছে? পথচারীরা জানান কিছু বুঝে ওঠার আগেই তছনছ হয়ে যায় পুরো এলাকা। আসলে তখন মানুষের হিউম্যান সেন্সে কাজ করে না। আপনার যে বিকট শব্দ, সেই শব্দ মানুষের হিউম্যান সেন্স কাজ করার মতো উপায় ছিল না। মনে এখান থেকে আপনার মগবাজার দিলওয়াট পর্যন্ত বিকট শব্দ আওয়াজ পেয়েছে। আওয়াজ হওয়ার পরে আমরা দৌড়ায় আসি, আওয়াজের পরে একটা কম্পনও ছিল সাথে। তখন আমরা এই পরে দৌড়ায় আসি, দেখি যে বাসগুলা একটু বাঁকা হয়ে দিছে, একটারও কাছে নাই। পুলিশ জানায় ভয়াবহ বিস্ফোরণ থেকেই এই ঘটনা। আমার কাছে মনে হচ্ছে না নাশকতা যদি হতো তাহলে কোনো বোমা বিস্ফোরণ হতো। বোমা বিস্ফোরণ হলে স্প্লিন্ট থাকতো, স্প্লিন্টারে আঘাতে মানুষ ক্ষত বিক্ষত হয়ে যেত। আশেপাশের আপনারা গাড়ি ঘোড়া দেখেছেন, বাস দেখেছেন, বাসের কোনো স্প্লিন্টারে কোনো আঘাত নাই। ফলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই ধরনের বোমার কোনো ঘটনা না, এটা এখানে গ্যাস থেকেই বিস্ফোরণটা হয়েছে। ফার্মা যে হাউসটা যেটা, এখানে খুব সম্ভব গ্যাস জমেছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণেই আশেপাশে 7টা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, 2টা বাস বিধ্বস্ত মতো হয়ে গেছে, 50 জনের উপরে মানুষজন আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে প্রায় 7 জন মারা গেছে বলে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট সহ বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আপেল শাহরিয়ার এবং ঢাকা মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। আমি শুরুতেই চলে যাব আপেলের কাছে। আপেল, এখনো তো ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে, ভবনের ভেতরে আর কেউ কি আটকা আছেন এবং বিস্ফোরণের কারণ সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী কি নতুন কিছু তথ্য দিয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। রাজধানীর মগবাজারে একটি মার্কেটে যে ভয়াবহ বিস্ফোরণের কথা আপনি বললেন, এখনও কিন্তু ফায়ার সার্ভিস সেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমি এখন আছি এই ভবনটির পিছনে। আপনি দেখতেই পাচ্ছেন কতটা ভয়াবহ অবস্থা। দেখতে পাচ্ছেন যে এই ভবনটি প্রায় আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনি দেখতে পাচ্ছেন যে দোতলায় সিগারের একটি শোরুম রয়েছে, অর্থাৎ গোডাউন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে গোডাউনটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফায়ার সার্ভিস বলছে তারা বেশ কয়েকবার এই ভবনের সব জায়গায় ঘুরে দেখেছেন, এখন পর্যন্ত কোনো মানুষের উপস্থিতি তারা পাননি। তারপরও তারা সবশেষ আরেকটা তারা এখানকার রেকি করে আসলে সব জায়গায় ঘুরে দেখবেন। তবে ফায়ার সার্ভিস বলছে যে এই ভবনটি কিন্তু এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু এই ভবনটি আসলে পাশে যে ভবনটি রয়েছে সেখানে হেলে পড়ে যেতে পারে। এই জন্য এই ভবনের আশপাশের যে যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু এখানে নেই। আর আপনি যেটি বললেন যে এর মধ্যে ডিএমপি পুলিশ কমিশনার আসলে উনি এসেছিলেন, এখানে এসে এই পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করে গেছেন। উনি যেটি বলছেন যে এটি আসলে নাশকতা নয়, এখানে আসলে একটি খাবারের দোকান ছিল, সেই খাবারের দোকানের গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণটি ঘটে। আপনাকে বলে রাখি যে এখানে যেহেতু রাস্তার পাশেই যেহেতু আপনার এমনি উন্নয়নমূলক কর্মকাণ্ড কাজ চলছিল, তো সেই বিস্ফোরণটি আসলে পরবর্তীতে যে গ্যাসের লাইনটি যেটি গেছে সড়কের পাশ দিয়ে, সেখানে হয়তোবা যুক্ত হয়ে অথবা ভয়াবহ একটি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেটি বলেছেন। তবে আপনাকে বলে রাখি যে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর আশপাশের মানুষ অনেকটা আতঙ্কিত রয়েছেন এবং তারা আশঙ্কা করছেন যে যেহেতু যেভাবে আসলে বিস্ফোরণটি ঘটেছে, এখানকার যে আশেপাশের ভবনটাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে আছে। তো এই জন্য তারা এখানকার বাসিন্দারাই, আপনাকে যেটি বললাম একটু আগে, তারা কিন্তু এরই মধ্যে কিন্তু এখানকার তাদের বাসাটি থেকে তারা আসলে তাদের আত্মীয় স্বজনদের বাসায় আশেপাশে তারা এখানে চলে যাচ্ছেন। আর বলে রাখি যে আমাদের যে সহকর্মী রয়েছেন শরীয়ত খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উনি রয়েছেন, উনি আসলে আমাদের দেখছেন যে যাদেরকে আসলে হতাহত হয়েছেন তারা কিন্তু সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি।
আপেল, আপনি যেমনটি বলছিলেন যে ওখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ, আমি এখানে যেটা দেখতে পেরেছি যে এখানকার পরিস্থিতিও অনেকটা ভয়াবহ। এখানে প্রায় এই পর্যন্ত 40 জনেরও বেশি এখানে ওই দুর্ঘটনায় যে আহত তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা যারা এখানে প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলেছি। এই হাসপাতালে 2 জন মারা গেছেন। এছাড়া আরও 12 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও আরও 2 জন মারা গেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া এখানে এই হাসপাতালে এসে অনেকেই চিকিৎসার না পেয়ে অনেকে চলে গেছেন এবং অনেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। আমরা ওই দুর্ঘটনাস্থলে যারা রয়েছেন আমরা এরকম একজনের সাথে এখন কথা বলবো যিনি ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বের হয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো ওইখানেই ছিলেন, ওইখানে আপনি কি করছিলেন? আমি রিক্সা চালাই। আমি আপনার মৌচাকে রিক্সাটা বেরাইছি, যাত্রীর থেকে ভাড়া নিছি। ভাড়া নিয়ে আমি মগবাজার দিয়ে ঘোরাবো। তারপরে আপনার আমার মনে হচ্ছে যে কে জানি বুম মারছে, কেন গ্যালাস তারপরে রড বিল্ডিং ভাঙ্গা মানুষের শরীরে পয়দা অনেক, আমার আগে পিছে না হইলেও 1000 রিক্সা ছিল, অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তারপরে অনেক মানুষের শরীরে মাংস নাই, হাত নাই কেন। তারপরে আমি মেডিকেলে গেলাম 8 দিনে যাওয়ার পরে আমাকে বললো ঢাকা মেডিকেল আসতে। ঢাকা মেডিকেল আসলাম, আইসা বললাম যে আমার 8টা দেখেন, আমার হাত কাটা গেছে। পরে বলতেছে যে বসো, সিরিয়াল দেরি হবে, বকর চক্কর, আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, আমরা কি করলাম। ধন্যবাদ। আপনারা শুনলেন যে এখানে যারা ছিল প্রত্যক্ষদর্শী তাদের মতে আসলে আহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। তবে এই পর্যন্ত আমরা এখানে যেটা দেখেছি যে আসলে 40 জনের বেশি এখানে আহত রয়েছেন এবং অনেকে এই পর্যন্ত চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তবে আজকেও আগের মতো সেই চিকিৎসা না পাওয়ার অভিযোগ কিন্তু অনেকটাই পাওয়া গেছে। প্রায় 4-5 জন রোগীকে আমরা দেখেছি খুবই খারাপ অবস্থা, তারা আসলে এখানে চিকিৎসা না পেয়ে কয়েকটা জায়গায় ঘুরে পরে এখান থেকে চলে গেছেন চিকিৎসা নিতে অন্যান্য হাসপাতালে। আসলে এই ছিল এখানকার পরিস্থিতি আপেল। তো এরপরে যদি কোনো কিছু হয় সেটা আপনাকে আমরা জানাবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপেল ও শরীয়ত খান, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার যাচ্ছি অন্য প্রসঙ্গে। করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। ভাইরাসটিতে 24 ঘন্টায় মারা গেছে রেকর্ড 119 জন। এ সময় শনাক্ত হয়েছে 5268 জন। বিভিন্ন জেলায় করোনা ও এর উপসর্গ নিয়ে 91 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে থাকছে। লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার মধ্যেও কমছে না করোনার সংক্রমণ ও মৃত্যু। দেশে গত 24 ঘন্টায় 119 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 5268 জন। শনিবার করোনায় 24 ঘন্টায় মৃত্যু হয়েছিল 77 জনের এবং আক্রান্ত হয়েছিল 4334 জন। খুলনায় গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 17 জন। সেখানে নতুন করে 236 জনের করোনা শনাক্ত হয়েছে। ওষুধ আমার মায়ের ছেলে আছে, তো ছেলেটার ওষুধ নিয়ে যাবো দেখাতে কিভাবে খাওয়াতে। খুলনায় যেভাবে মহামারী আকার ধারণ করেছে, এতে আমাদের সকলেরই একটু সচেতন হয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত। রাজশাহীতে 24 ঘন্টায় মারা গেছে 10 জন। এছাড়া সাতক্ষীরায় 8 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় 106 জনের করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় মারা গেছে 9 জন। কুষ্টিয়া একদিনে সর্বোচ্চ 195 জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে আরো 5 জন। ঠাকুরগাঁওয়ে মারা গেছে 5 জন। যেভাবে লকডাউন পালন করা উচিত ছিল কঠোরভাবে, আমরা আজ 6ষ্ঠ দিন চলছে। চট্টগ্রামে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 300 জন। ময়মনসিংহ মেডিকেলে 10 জনের মৃত্যু হয়েছে। নাটোর সদর হাসপাতালে 5 জন, ফরিদপুরে 5 ও যশোরে 4 জন মারা গেছে। পটুয়াখালী, ঝিনাইদহ, দিনাজপুর ও নওগাঁয় 6 জন মারা গেছে। যশোরে 49% মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। শাহাবুদ্দিন শিহাব, RTV। এদিকে করোনা সংক্রমণ রোধে কাল থেকে সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, কাল থেকে সারা দেশে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও নিতে হবে পার্সেল। তবে সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। নিজেদের ব্যবস্থাপনায় শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারীদের আনা নেয়ার বিষয়টি নিশ্চিত করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
কঠোর লকডাউন ঘোষণায় করোনার ভয়াবহ সংক্রমণ উপেক্ষা করে গ্রামের বাড়িতে ছুটছে মানুষ। দিনভর হাজারো মানুষের ঢল ছিল রাজধানী গাবতলী, যাত্রাবাড়ি ও আবদুল্লাপুরে। উপচে পড়া ভিড় শিমুলিয়া, বাংলাবাজার, ফেরিঘাটেও। এদিকে সাধারণ মানুষকে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বিধিনিষেধ না মানলে মৃত্যু ঝুঁকি বাড়বে। নাজিব ফরাইজিকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জাহিদ রহমান। ফেরিঘাটগুলোতে এমন ঢল করোনাকালীন প্রতিটি সর্বাত্মক লকডাউন শুরুর আগের চিরচেনা দৃশ্য। কঠোর লকডাউন কার্যকরের ঘোষণায় বাধা উপেক্ষা করে গন্তব্য যেতে পায়ে হেঁটে বা ছোট পরিবহনগুলোকে বেছে নিয়েছে নগরে বসবাস করা গ্রামের মানুষগুলো। করোনা সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়েই পরিবহনে গাদাগাদি করে ছুটছে অনেকে। জরুরি প্রয়োজন আর কর্মশূন্য হওয়ার আশঙ্কায় এই যাত্রা তাদের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, কাঁচপুর, শিমরাইলে ভিড় যেন কমছেই না। আসছি, আমার মা অসুস্থ, আমার হাজবেন্ড অসুস্থ, শুনে আমি আসছি। আসার পরে শুনি তো কঠিন লকডাউন দিয়ে দিছে। সোমবার থেকে গাড়ি ঘোড়া লঞ্চ কিছুই চলবে না। এখন বাধ্যতামূলক আমার বাড়িতে যাইতে হইতেছে। আমার বাড়িতেও কেউই নেই। সংসার আমার চলছে না, আমার ফ্যামিলির মা বাবার খরচ, বোনের লেখাপড়া চলছে না, আর যার কারণে এখন এই পরিস্থিতিতে আমি বাড়িতে রওনা দিচ্ছি। এমনিতে ভাড়া বেশি, তারপর গাড়ি নেই, তারা তো ভাড়া তো বেশি নিবি। বিভিন্ন স্থানে চেকপোস্টে গণপরিবহন আটকে দেওয়া হলো, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ায় গন্তব্যে ছুটছে মানুষ। গাবতলীতে মানুষের ঢল আর বিকল্প বাহনে বাড়ছে যানজট। ওখান তো কিছুই গাড়ি নাই, কোনো গাড়ি নাই, নিরুপায় হয়ে হাইটে আসতেছি। যাচ্ছে বাড়িতে, গাড়ি বাজাচ্ছে না, গাড়ি বাজাচ্ছে না। আমি যাচ্ছি ফরিদপুর দেশের বাড়িতে। সামনে 1 তারিখ থেকে শাটডাউন দিছে, ঢাকায় আটকা পড়ে যাবো, ওই জন্য বাড়িতে যে লকডাউন পরে আছে, আমরা ওখানে যাই পাচ্ছিলাম না, পারে এরকম কষ্ট করে হাইটে আসতেছি। আমি কিডনি রোগী, ডায়ালিসিস করি, কারণ রাস্তাঘাটের গাড়ি ঘোড়া নাই, যাইতে পারে না, ভাড়া আছে 3 গুণ বেশি চাইতে আছে। এমন পরিস্থিতিতে করোনার বিষয়ে আবারও সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনটা আপনারা মেনে চলবেন। যদি আমরা না মানি তাহলে পরে মৃত্যুর সংখ্যা বাড়বে, আক্রান্ত সংখ্যা বাড়বে এবং হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে। এদিকে সড়ক মহাসড়কের মতো ব্যাংক, অফিস পাড়া ও বাজারেও দেখা গেছে মানুষের বাড়তি চাপ। জাহিদ রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ শিগগিরই 25 লাখ ডোজ মডার্নার করোনা ভ্যাকসিন পাবে জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, তার দেশ 92টি দেশে 50 কোটি টিকা সহায়তা দেবে। বাংলাদেশ মার্কিন সম্পর্কের 50 বছর পূর্তিতে ফটোবুক উদ্বোধন অনুষ্ঠানে দুদেশের সম্পর্ক উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়। এদেশে শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য মোকাবেলায় মার্কিন সাহায্য সংস্থা USAID এর বিভিন্ন কর্মসূচি উঠে আসে আলোচনায়। Bangladesh will soon receive 2.5 million doses of the Moderna COVID-19 vaccine through the COVAX Global Initiative. This comes as part of the U.S. government's commitment to donate 80 million doses of vaccines through COVAX. The United States contributed $2 billion out of a planned $4 billion to COVAX, making the United States the largest contributor to this international program. The United States will also donate 500 million Pfizer vaccines to 92 low and middle income countries, including Bangladesh. করোনায় খাদ্য ঘাটতি মেটাতে সরকারের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, সরকারের সুপরিকল্পনার কারণে করোনার দ্বিতীয় ঢেউ থেকেও উত্তরণ ঘটবে বাংলাদেশের। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। মারফরেজা রিপোর্টে থাকছে এর বিস্তারিত। দেশের কৃষি খাতের উন্নয়ন আর কৃষকদের উৎসাহ দিতে 2010 সাল থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দিয়ে আসছে সরকার। কৃষিতে বিশেষ অবদান রাখায় এবার জাতীয় এই সম্মাননা পেলেন 32 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। আপনাকে অশেষ ধন্যবাদ আবারও। করোনা বাস্তবতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। পরে সরকার প্রধান বলেন, দেশের মূল অর্থনীতি এখনও কৃষি নির্ভর, তাই খাতটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় সরকার। এছাড়া করোনার বাড়তি খাদ্য নিশ্চিত করতে পতিত জমিকে সঠিকভাবে কাজে লাগানোর তাগিদ দেন তিনি। এই করোনাকালীন সময়ে মানুষ, সাধারণ মানুষদের কষ্ট না পায় তার জন্য বিভিন্ন ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা 727টি স্থানে OMS কার্যক্রম চালু করেছি।
সেখানে চাল আটা সহ বিভিন্ন জিনিস বিক্রি হয়। টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরাসরি বিক্রি অব্যাহত রাখা আছে। আমাদের বহু জমি এখনো পতিত পড়ে আছে, সেই পতিত জমিতে কিভাবে ফসল ফলানো যায় তার জন্য মাটির উপর গবেষণা চলছে, সাথে সাথে সেগুলি যেন যথেষ্টভাবে ব্যবহার হতে পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটা আমার বিশেষভাবে অনুরোধ। আমরা এটুকু বলবো যে এই অবস্থা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। করোনাকাল সফলভাবে মোকাবেলা করে দেশের অর্থনীতির ধারা ধরে রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমাদেরকে এটা ধরে রাখতে হবে। মারুফ রেজা, RTV, ঢাকা। কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা হত্যা মামলার চার্জ গঠন করেছে আদালত। আগামী 26, 27 ও 28 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল সাগরদেব সহ 6 জনের জামিন আবেদন নাকচ করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যছবিতে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। গত বছরের 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সে বছরের 5 আগস্ট নিহতের বোন বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 পুলিশ সদস্যকে আসামি করে মামলা দায়ের করেন। 6 আগস্ট প্রধান আসামি লিয়াকত ও প্রদীপ সহ 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এছাড়াও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকায় আরও 7 আসামিকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়। তদন্ত ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে 13 ডিসেম্বর 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। অবশেষে রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল চার্জ গঠন করেন। উভয় পক্ষ শুনানি শুনে সন্তুষ্ট হয়ে তাদের আসামিদের বিরুদ্ধে চার্জ ফ্রেম গঠন করেছেন এবং মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার আগামী মাসে 26, 27, 28 3 দিন সাক্ষী জন্য দিন ধার্য করেছেন। এ সময় সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল সাগরদেব সহ 6 জনের জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়। যদি আমরা এজাহার চার্জশিট এবং চার্জশিটের সাথে যে দলিলগুলো আছে যদি আমরা একযোগে পর্যালোচনা করি তাহলে দেখা যাবে চার্জ ফ্রেম করার মতো কোনো প্রয়োজনীয় উপাদান ওসি প্রদীপের বিরুদ্ধে নাই। এর আগে ওসি প্রদীপ সহ 15 আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। নুসরাত জাহান সিনথি, RTV। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের জয়পাড়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। আজ থেকে নতুন কার্যালয় শাখাটির কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন শাখাটির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন, হুমায়ুন ও এম আমান উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ মোর্শেদ আলম বলেন, মার্কেন্টাইল ব্যাংক গ্রাহকদের কথা বিবেচনা করে নতুন ঠিকানায় বড় পরিসরে কার্যক্রম শুরু করেছে। এ শাখায় গ্রাহকরা সর্বাধুনিক ব্যাংকিং সেবা পাবেন বলে আশা করেন তিনি। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার কাজে যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলেছে মার্কেন্টাইল ব্যাংক। বৈশ্বিক মহামারী থেকে দেশকে ও দেশের ব্যাংকিং সেক্টর কিছুটা চ্যালেঞ্জিং এর সময় পার করেছে। তা সত্ত্বেও ব্যাংকের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভ আকাঙ্ক্ষীদের সহযোগিতায় এবং ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের অক্লান্ত প্রচেষ্টা আমরা উত্তর সমৃদ্ধির ধারা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি।
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণদাতা বিশেষায়িত প্রতিষ্ঠান SME ফাউন্ডেশনকে আরও দক্ষ এবং গবেষণা ভিত্তিক হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ABCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে SME দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গ্রাহকরা যেন সহজে ঋণ পায় সেজন্য আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের পাশাপাশি পণ্যের বৈচিত্র্য আনতেও কাজ করতে হবে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, প্রত্যন্ত অঞ্চলের ছোট উদ্যোক্তারাও যাতে সহজ শর্তে SME ঋণ পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। সমাধানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ABCCI, SME ফাউন্ডেশন, BISIC এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে সমন্বিতভাবে কাজ করলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি আরো ত্বরান্বিত হবে বলে আমরা আশা করছি। আমরা শুধু তেলে মাথা তেল না দিয়ে বড় উদ্যোক্তা যারা তাদেরকে শুধু আমরা দেব না, সেখানে আজকে আমাদের সরকারের নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রী যার জন্য বিভিন্নভাবে শিল্প মন্ত্রণালয় এবং SME ফাউন্ডেশন নানা পুরস্কারে দিয়ে উদ্যোক্তা তৈরি করছে, তাদেরকে উৎসাহিত করছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।